লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব তাপের প্রবাহ, ট্রান্সমিশন অফ হিট, পরিবহন পদ্ধতি, কন্ডাকশন। এই ভিডিওটি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, এটা তাদের কাজে লাগবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে তাপের প্রবাহ, ট্রান্সমিশন অফ হিট, পরিবহন, কন্ডাকশন। প্রথমে আসবো তাপ, হিট। তাপ কি? হোয়াট ইজ হিট? তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয়ে যায়। আমরা জানি তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং যা বর্জন করলে বস্তু শীতল হয়ে যায়। তাপ যেহেতু শক্তি, তাই তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে বা অন্য শক্তি থেকেও আমরা তাপ শক্তিকে পেতে পারি। তাপ শক্তির অন্য শক্তিতে রূপান্তর বা অন্য শক্তি থেকে তাপ শক্তি, তাপ শক্তি থেকে আমরা অন্য শক্তি পেতে পারি, আবার অন্য শক্তি থেকেও তাপ শক্তি উৎপন্ন হতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি, এটা হলো তাপবিদ্যুৎ। তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, স্টিম ইঞ্জিন। তাপ শক্তি থেকে আলোক শক্তি, বাল্ব। এখানে দেখা গেল তাপ শক্তি বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাপ শক্তি তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। অপরপক্ষে যান্ত্রিক শক্তি থেকে আমরা তাপ শক্তিকে পেতে পারি, যেমন ঘর্ষণের তাপ সৃষ্টি হয়। রাসায়নিক শক্তি থেকে আমরা তাপ শক্তি পেতে পারি, যেমন কয়লা পোড়ালে আমরা যে রাসায়নিক শক্তি খরচ করি তা থেকে আমরা তাপ শক্তি পেতে পারি। তাহলে তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে এবং অন্যান্য শক্তি থেকেও আমরা তাপ শক্তি পেতে পারি, তাই তাপ এক প্রকার শক্তি। তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি, এটিও একটি উদাহরণ। তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি পেতে পারি বৈদ্যুতিক হিটারে। তাহলে আমরা দেখলাম তাপ এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং যা বর্জনে বস্তু শীতল হয়ে যায়। তাপ সঞ্চালন বা তাপের প্রবাহ। তাপ সঞ্চালন বা তাপের প্রবাহ কি করে হয় আমরা দেখব। যে পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে তাপ সঞ্চালন বা তাপের প্রবাহ বলে। তাপ সঞ্চালন বা তাপের প্রবাহ কি? যে পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে তাপ সঞ্চালন বা তাপের প্রবাহ বলে। তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাপ সঞ্চালনের সেই বিভিন্ন পদ্ধতিগুলোর কথা আমরা উল্লেখ করব। 1 নম্বর পরিবহন, 2 নম্বর পরিচলন এবং 3 নম্বর বিকিরণ। অর্থাৎ পরিবহন, পরিচলন এবং বিকিরণ পদ্ধতির মাধ্যমে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে। আজকের আলোচ্য বিষয় হবে পরিবহন, কন্ডাকশন। তাহলে আজকে আমরা আলোচনা করব কন্ডাকশন, পরিবহন। যে পদ্ধতিতে তাপ মাধ্যমের কণাগুলির কোনো প্রকৃত স্থানচ্যুতি না ঘটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সেই পদ্ধতিকে তাপের পরিবহন বলে। পরিবহন পদ্ধতি কাকে বলবো? যে পদ্ধতিতে তাপ মাধ্যমের কণাগুলির কোনো প্রকৃত স্থানচ্যুতি না ঘটিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় সেই পদ্ধতিকে তাপের পরিবহন বলে। আমরা এখানে একটি চিত্র দেখিয়েছি। এটা ধরে নেওয়া হয়েছে একটি ধাতব রড। এর এক প্রান্তে বুনসেন বার্নার দিয়ে এই ধাতব দণ্ডটিকে উত্তপ্ত করা হচ্ছে। তাহলে তাপ আমরা দেখব এখান থেকে এখানে চলে আসছে, অর্থাৎ তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হচ্ছে। আমরা যদি এই প্রান্তকে হাত দিয়ে ধরে রাখি তাহলে কিছুক্ষণের মধ্যে আমরা বুঝতে পারবো এখানে তাপ এসে পৌঁছেছে। অর্থাৎ তাপ এই ধাতব পাত্রী বেয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়েছে। এক্ষেত্রে আমরা বলবো যেহেতু এটি পরিবহন পদ্ধতিতে তাপ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছেছে, তাই মাধ্যমের কণাগুলোর কোনো প্রকৃত স্থানচ্যুতি ঘটেনি। আমরা এই ধাতব পাত্রটিতে আমরা ধরে নিতে পারি যে অসংখ্য ছোট ছোট উপাদান কণিকা আছে। অসংখ্য অণুর সমন্বয়ে এই পাত্রটি গঠিত। যখনই এই প্রান্তটিকে উত্তপ্ত করা হবে তখনই এখানে সংলগ্ন যে অণুগুলো এগুলো কম্পিত হতে থাকবে। এগুলো কোনো প্রকৃত স্থানচ্যুতি ঘটবে না, এগুলো কম্পিত হতে থাকবে। আমরা একটি অণু দেখিয়েছি, এই অণুটি যখনই
তাপ পাবে এটা কম্পিত হতে থাকবে। কম্পিত হতে হতে এর পাশের যে অণু অবস্থান করছে তার সাথে সংঘর্ষ ঘটাবে, অর্থাৎ এ থেকে শক্তি পরবর্তী অণুতে স্থানান্তরিত হবে। আবার পরবর্তী অণুটিও কম্পিত হবে এবং সে তৃতীয় একটি অণুতে তার শক্তিকে সঞ্চালিত করবে। এইভাবে কোনো দণ্ডের এক প্রান্ত থেকে তাপ অপর প্রান্ত পর্যন্ত সঞ্চালিত হবে। এই পদ্ধতি হলো পরিবহন পদ্ধতি। এই পদ্ধতিতে মাধ্যমে যে কণা, সেই কণাগুলোর প্রকৃত কোনো স্থানচ্যুতি ঘটল না, কিন্তু তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হলো। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন পদ্ধতিতে প্রবাহিত হয়। পরিবহন পদ্ধতিতে তাপ কঠিন পদার্থের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। পরিবহন পদ্ধতির বৈশিষ্ট্য, আমরা যে পরিবহন পদ্ধতি পড়লাম তার কতগুলো বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, এই পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য একটি জড় মাধ্যমের প্রয়োজন হয়, অর্থাৎ পরিবহন পদ্ধতি কোনো জড় মাধ্যমকে অবলম্বন করে পরিবহন পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। 2, একমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে এই পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে। তাহলে এই যে তাপ সঞ্চালন, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্যে একমাত্র কঠিন পদার্থই আমরা নিতে পারবো, অর্থাৎ কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে। 3, কঠিন মাধ্যমের উষ্ণতর প্রান্ত থেকে শীতলতর প্রান্তের দিকে তাপ প্রবাহিত হয়। কঠিন মাধ্যমের উষ্ণতর প্রান্ত থেকে শীতলতর প্রান্তের দিকে তাপ পরিবাহিত হয়, অর্থাৎ কঠিন পদার্থের যে প্রান্তটার উষ্ণতা বেশি সেই প্রান্ত থেকে যেদিকের উষ্ণতা কম সেই দিকে তাপের পরিবহন হয়। কঠিন মাধ্যমের উপাদান কণিকাগুলির কম্পনের ফলে তাপ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, কিন্তু কণিকাগুলির কোনো প্রকৃত স্থানচ্যুতি ঘটে না। এটা আমরা আগে আলোচনা করেছি। কঠিন মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, কিন্তু কণাগুলোর কোনো প্রকৃত স্থানচ্যুতি ঘটে না। 5 নম্বর, তাপ পরিবহনের ক্ষেত্রে কঠিন পদার্থটিকে তাপের পরিবাহী হতে হবে। তাহলে আমরা যে কঠিন পদার্থটিকে নির্বাচন করব তাপ পরিবহনের ক্ষেত্রে, সেই কঠিন পদার্থটি অবশ্যই যেন তাপের পরিবাহী হয়, তবেই পরিবহন পদ্ধতিতে তাপ ওই বস্তুর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারবে। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশ্যই আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।